This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH তথ্য বিস্ফোরণ হয়ে গিয়েছে, এবার পালা এআই রেভলিউশনের। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবেতেই এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারসাজি। তার সব কাজই যখন এআই পারে, তখন দেশ চালানোর কাজটাই বা বাদ যায় কেন? সেই কাজেও এবার কাজে লাগানো হলো কৃত্রিম বুদ্ধিমত্তাকে। আলবানিয়ার মন্ত্রী হলো এক এআই এজেন্ট। ভার্চুয়াল মন্ত্রীর নাম ডায়েলা, যার পরনে আলবেনীয় মহিলাদের চিরাচরিত পোশাক। আলবেনীয় ভাষায় ডায়েলা শব্দটির অর্থ সূর্য। সরকারি খরচ ও দরপত্রে দুর্নীতি আর স্বজন পোষণ কমাতেই ডায়েলাকে নিয়োগ করেছেন খোদ প্রধানমন্ত্রী এডি রামা। রীতি মেনে ভরা সভায় ক্যাবিনেট সদস্য হিসেবে ঘোষণা করা হয়েছে ডায়েলার নাম। মন্ত্রী হওয়ার আগে থেকেই কিন্তু সরকারি কাজে ডায়েলার অভিজ্ঞতা রয়েছে। আলবেনিয়া সরকারের হয়ে ডায়েলা কাজ করা শুরু করে 2025-এর জানুয়ারিতে। সরকারি ওয়েবসাইটে ভয়েস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজে লাগানো হয়েছিল তাকে। ডায়েলার কাজ ছিল নাগরিকদের বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া। এআই মানবীর কাজে মুগ্ধ আলবেনিয়ার প্রধানমন্ত্রী। এবার তাই প্রধানমন্ত্রী ডায়েলাকে সরাসরি মন্ত্রিসভার সদস্য করে নিয়েছেন। দরপত্র আহ্বান থেকে অর্থ বরাদ্দ পর্যন্ত কোথাও যেন দুর্নীতি না ঢুকতে পারে। দুর্নীতি থেকে শুরু করে মাদক কারবারের অভিযোগে বহুদিন ধরেই বিদ্ধ আলবেনিয়ার সরকার। এডি রামার আমলেও তা কমার কোনো লক্ষণ নেই। ফলে সমালোচনা ঠেকাতেই এডি রামার এই এআই চাল বলে অভিযোগ তুলছেন বিরোধীরা। সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও, এআই সিস্টেমও মানুষের তৈরি, ফলে এক্ষেত্রে ভুল অ্যালগরিদম বা হ্যাকিংয়ের ঝুঁকিও থেকে যায়। অনেকের আবার প্রশ্ন, সব সিদ্ধান্ত প্রযুক্তির হাতে তুলে দিলে মানবিক দৃষ্টিভঙ্গি বা নীতিগত প্রশ্নে বিবেচনার ঘাটতি হবে না তো? এইটাই বাকি ছিল, সেটাও হয়ে গেল। কালকে ওই রোববার, তো রোববার দেখবেন বিভিন্ন কাগজে দেখবেন ওই পাত্রপাত্রীর বিজ্ঞাপন বেরোয়। যাদের মেয়ে আছে, সেই মেয়ের বাবারা যে বিজ্ঞাপনগুলো দেন, তাতে একটা জিনিস কমন, সুপাত্র চাই। এবার এই পাত্রটা সুপাত্র হওয়া যে কতটা ইম্পর্টেন্ট সেটাই বোঝাচ্ছে। এক্ষেত্রে অবশ্য পাত্রী, কিন্তু এমন অবস্থা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানুষের ওপর আর ভরসা করা যাচ্ছে না, বাধ্য হয়ে এআইয়ের ওপর ভরসা করতে হচ্ছে। কিন্তু এআইয়ের ওপর ভরসা করার ভয় কি একদম নেই? একটা ভয়ের কথা তো শুনলেন, একটা তো ভার্চুয়াল জগৎ না, এগুলোকে হ্যাক ট্যাক করার অনেক রাস্তা আছে। কেউ ধরুন হ্যাক করে নিল, তাহলে তো সে উল্টো পাল্টা কাজ করবে। তার থেকেও বড় কথা কি জানেন, এআইয়ের কাজের ধরনটা কি? এআই তো সেই কাজটাই করে। এআই খুব ভালো। এআই মানে যে কোনো জিনিস আপনি কিছু বললেন, সে বেস্ট পসিবল সলিউশনটা, যেটা সব থেকে ভালো হবে, সেই সলিউশনটা, সেই সমাধানটা আপনার সামনে তুলে ধরবে। এটা তো পরিষ্কার। কিন্তু এআই তো সেই কাজটাই করতে পারে যেটা অতীতে কেউ না কেউ করেছেন। এআইয়ের নিজস্ব বুদ্ধিমত্তা কিন্তু নেই। মানুষ যেটা করেছে, সেই যা অতীতে করেছে তার মধ্যে থেকে ও প্লাস মাইনাস করে যেটা তার মতে সেরা, সেইটাকেই ওখানে তুলে ধরবে। অর্থাৎ অতীতে যদি খুব বেশি দুর্নীতি হয়ে থাকে, তাহলে এআই মন্ত্রী যে দুর্নীতি করবে না, এরকম গ্যারান্টি কি দেওয়া যায়? আসলে কি জানেন তো, মানুষের মনে না এখন এই রাজনীতিকদের সম্পর্কে যে একটা কি অদ্ভুত ধারণা তৈরি হয়ে গেছে, সেটা দেখতেই পাচ্ছেন। এই গোটা মানে আমাদের বাংলা ছেড়ে দিই, ভারতও ছেড়ে দিই, এই সমস্ত এখানে যাই আমরা বলি, সেগুলো কিভাবে ওই সুদূর ইউরোপেও একই রকমভাবে যে কাজে লাগছে। এরপর আফ্রিকায় দেখবেন, আপনি আমেরিকায় দেখবেন, সব জায়গাতেই রাজনীতিকদের ধরে ধরে লোকজন কাঠগড়ায় তুলছেন। রাজনীতিকদের ওপর ইন জেনারেল কিন্তু ভরসার জায়গাটা চলে যাচ্ছে। এবার তা যদি হয়, তাহলে আপনাকে গোড়ায় ধরতে হবে। গোড়া মানে ভোট, গণতন্ত্রের গোড়াতেই তো ভোট। গণতন্ত্রের এটাই হচ্ছে সূত্রপাত। এবার সেখানেই তো বাঁধটা দেওয়া উচিত, মানে ছাঁকনি বসানো উচিত, মানে সঠিক পাত্র। এবার বুঝতে পারলেন, কালকে রোববারের পাত্রপাত্রী নিয়ে এমনি আলোচনা করছিলাম না, একদম আপনার আমার কথা ভেবেই আলোচনা করছিলাম।
এবার এই পাত্রপাত্রী কীরকম হবে, মানে কী ধরনের পাত্র আমরা চাই গণতন্ত্রে নির্বাচনে, সেটা খুব ইন্টারেস্টিং। অনেকটা ওই গণতন্ত্রে সরকার নির্বাচন সাধারণ মানুষের কাছেই মেয়ের বিয়ের মতোই বলতে পারেন। আমরা সবাই পাত্র খোঁজার সময় যে জিনিসটাতে সব থেকে বেশি ধাঁধায় পড়ে যাই সেটা হচ্ছে সুকুমার রায়ের বর্ণনায় গিয়ে। সব পাত্রই যেন একজন গঙ্গারাম। ওই যে সৎপাত্র কবিতায় ছিল না, গঙ্গারামের সাথে মেয়ের বিয়ে, সে তো ভালো কথা, কিন্তু তার আগে গঙ্গারামের গুণাবলীর ফিরিস্তিটা একবার শুনে নিন। মানে মুখে একদিকে বলবেন এ এমন কি মন্দ ছেলে, কিন্তু তারপর একের পর এক যা যা বার করবেন সে তো মহা গণ্ডগোলের বিষয়। আপনাদের যাদের সুকুমার রায়টা খুব একটা পছন্দ হবে না, তাদের জন্য অবশ্য শোলে আছে। আপনাদের মনে আছে তো ওই বাসন্তীর জন্য যখন ধর্মেন্দ্র ওখানে তিনি পাত্র সাজতে গেছেন, তখন অমিতাভ বচ্চন গিয়ে কীরকম অসাধারণ তার বর্ণনা দিয়েছিলেন। ছেলে খুব ভালো, এমনি কোনো রকম নেশা টেশা করে না, শুধু মদ খায় মাঝে মধ্যে, যখন সবসময় খায় না, যখন ওই গানেওয়ালির কোঠেওয়ালির বাড়িতে যায়। মানে ভাবুন, এই রকম যদি বর্ণনা হয় তাহলে তাকে আর কি বলবেন। আমাদের ক্ষেত্রেও তাই, বুঝলেন তো। আমাদের এই পাত্র মানে প্রার্থী খুঁজতে বসলেও তো এই একই দশা হয়। আর মুশকিল হচ্ছে এক্ষেত্রে প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দেন তার অন্য দলের মানে প্রতিপক্ষের লোকজন, এবং সবার বর্ণনাটা কিন্তু অনেকটা এরকমই হয়, একদম হয় শোলে নয় গঙ্গারাম, একদম এক্স্যাক্টলি তাই। দেখুন এই যেটা উদয়ন গুহ করেছেন এই সদ্য, সেটা দেখেও তো এই বিষয়টি আপনাদের মাথায় আসবে। উদয়ন গুহ বললেন যে বিজেপিকে ভোট দিতে পারেন, এটা হচ্ছে প্রাথমিক স্টেটমেন্ট। কিন্তু যেভাবে বললেন, যে শর্ত দিয়ে বললেন যে এইগুলো হলে যদি মানে মেলে তাহলে বিজেপিকে ভোট দিতে পারেন, তারপর আপনার মাথায় ওই গঙ্গারাম আর অমিতাভ বচ্চন মিলেমিশে একাকার হয়ে যাবেন। ওই বললেন প্রার্থী যেন সৎপাত্র হয়। এবার কেমন সৎপাত্র? সেই প্রার্থী যেন সর্বদা মানুষের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করে। এমন কোনো প্রার্থীকে যদি বিজেপি খুঁজে পায় তাহলে তাকেই ভোট দিতে বললেন উদয়ন। এবার দেখুন, এটা তো নিশ্চিতভাবেই একটা চ্যালেঞ্জ, কারণ এমনি তো উদয়ন গুহ বিজেপিকে ভোট দিতে বলবেন না, তৃণমূলের মন্ত্রী কখনো বলতে পারেন নাকি। সুতরাং তিনি এমন একটা কিছু অসম্ভব জিনিস বলেছেন যেটা কোনোভাবেই এই বাস্তবে সম্ভব নয় বলে তিনি মনে করছেন। এবং ভাবুন কী তার আস্থা, কী তার আত্মবিশ্বাস যে এমন একজন প্রার্থী খুঁজে পাওয়া যাবে না যে মানুষের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করে। এবার এটা তিনি বিজেপির ঘাড়ে ঠেলে দিয়েছেন, বলে বুঝিয়ে দিয়েছেন যে এই সৎপাত্রের শর্ত পূরণ করার মতো কোনো লোক, কোনো প্রার্থী বিজেপিতে নেই। মানে বিজেপি এমন কোনো লোক তাদের ওখানে নেই তাকে যাকে প্রার্থী করতে পারে যে মানুষের জন্য কাজ করবে। অনেকটা সেই গৌতম বুদ্ধের গল্পের কথাটা এক্ষেত্রে কিন্তু মনে পড়ে যাচ্ছে। তার দলে কি আছে? মানে রাজনৈতিক মহলে কি এই সৎপাত্র আছে? এটা তো আমাদের সেই গৌতম বুদ্ধ বুঝিয়ে দিয়েছিলেন। এক মায়ের ছোট্ট শিশু মারা গেছে, স্বাভাবিকভাবে মা কাতর, পাগলের মতো মৃত সন্তানকে নিয়ে গৌতম বুদ্ধের কাছে দৌড়ে গেছেন, বলেছেন আমার সন্তানকে ফিরিয়ে দিন। এবার গৌতম বুদ্ধ বলেছেন আপনি মা এমন একটা বাড়ির থেকে এক মুঠো সর্ষে নিয়ে আসুন যেখানে কখনো কোনো মৃত্যু হয়নি। মানে বুঝতেই পারছেন, একদম যেটা অসম্ভব সেটাই তিনি ওই মাকে করতে বলেছিলেন এবং এর মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে মৃত্যুটা একটা অবশ্যম্ভাবী বস্তু, এর বাইরে মানব জন্মে আর বড় কোনো সত্য নেই। তাহলে এরকম যদি তাই হয় তাহলে কোথায় আমরা একজন এরকম রাজনীতিক খুঁজে পাবো বলুন তো? উদয়নবাবু বোঝাতে চাইছেন বিজেপিতে নেই, কিন্তু তার দলে এরকম সৎপাত্র আছে, এরকম গ্যারান্টি তিনি কি দিতে পারছেন? একটা বিজেপি নেতাকে দেখিয়ে দিয়ে বলবেন এই লোকটা প্রার্থী হোক,
কারণ এই লোকটা গত 5 বছর ধরে বিজেপি দলের হয়ে দিনাটার মানুষের পাশে দাঁড়িয়েছেন, দিনাটার মানুষের খোঁজ খবর করেছেন। দিনাটার মানুষ কোন সমস্যায় পড়লে বিজেপির এই নেতাটাকে আমরা পেয়েছি। সেই রকম যদি কোনো প্রার্থী বিজেপির হয়ে দিনাটায় দাঁড়ায়, তাহলে আপনাদের তৃণমূলের কাউকে ভোট দেওয়ার দরকার নেই, বিজেপি প্রার্থীকেই ভোট দেবেন। আমি আপনাদের বলছি, যদি বিজেপির কাউকে এমন খুঁজে পাওয়া যায়। একটু বেশি চ্যালেঞ্জ হয়ে গেল না? মানে এটা বলা মানে হচ্ছে তার দলের প্রার্থীদের মধ্যেই সমস্ত গুণ আছে। বলার সময় একটু মনের মধ্যে সংশয় হলো না? যাই হোক, আসলে কি জানেন তো, এত কিছু উনি ডেফিনেটলি ভাবেননি। উনি শুধু এটাই ভেবেছেন যে এইটা বললে কেউ আর বিজেপিকে ভোট দেবেন না, সবাই গিয়ে তৃণমূলকে ভোট দেবেন। কারণ তার কথা অনুযায়ী এই গুণগুলো তার মধ্যে, বা তার কথাই বলেছেন, কারণ দিনহাটে তিনিই প্রার্থী হবেন, এটা তৃণমূলের মধ্যে আছে, এটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ কিন্তু একটা জিনিস জানে, এই সমস্তগুলো হচ্ছে আসলে বলতে হয়, কথার কথা। ভোট আসছে তো, ভোট এলে এই সমস্ত কথার সুর পাল্টে যায়। আরও যত ভোট আসবে, আরও এগিয়ে আসবে আর কি, তখন এই ভাষাটা আরেকটু একটু করে বদলাতে শুরু করবে। এখনকার জন্য এগুলো ঠিক আছে, এগুলো ক্ষেত্র প্রস্তুত হচ্ছে, মঞ্চ তৈরি হচ্ছে, হাওয়াটা গরম হচ্ছে। মানে সোজা বাংলায় যাকে ওয়ার্ম আপ বলে আর কি, খেলার আগে করে না, সেরকম আর কি। মূল খেলা তো পরে 26-এ। এবার যত ভোট এগিয়ে আসবে, তখন কিন্তু মুখের ভাষা, শরীরী ভাষা দুটোই পুরো বদলে যাবে। আমরা সেটা শুনতেও অভ্যস্ত হয়ে গেছি। ভোটের আগে তার ট্রেলারও টুকটাক তো শোনা যেতে শুরু করেছে, দেরি আছে, কিন্তু সেটাও তো শোনা যাচ্ছে। যেমন ক্যানিং পূর্ব বিধানসভায় শোনা গেল বিরোধীদের কি করা উচিত, মানে বিরোধীদের কিভাবে আপ্যায়ন করা উচিত, আরও ভদ্রভাবে বললে। ভোট তো একটা সৌজন্যের বিষয়, একটা সুন্দর বিষয়, সুতরাং সেইভাবে বলা উচিত। তো বিরোধীদের কীভাবে কোথাও গিয়ে সৌজন্য দেখানো উচিত, আপ্যায়ন করা উচিত, সেটা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেতা মুক্তার শেখ। কি বলেছেন জানেন? বহিরাগতরা ভোট চাইতে এলে কোদালের বাঁট দিয়ে পেটানোর প্রেসক্রিপশন করে দিয়েছেন। এবার ভদ্রলোক কে? দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের ভূমি কর্মাধ্যক্ষ। এবার মুক্তার শেখ যখন এই নিদান দিচ্ছেন, তখন মঞ্চে কে বসে? বিধায়ক শওকত মোল্লা। এবার বহিরাগত এক্ষেত্রে কারা, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। দুই পীরজাদা, নওশাদ সিদ্দিকী আর আব্বাস সিদ্দিকী, ফুরফুরার দুজন। এবার একজন তার মধ্যে ভাঙড়ের বিধায়ক, আর আরেকজন সামনের ভোটে ওই ক্যানিং পূর্ব বিধানসভায় দাঁড়াবেন বলে তো চ্যালেঞ্জ ছুড়ে বসে আছেন। মানে শওকত মোল্লার জন্য তো কঠিন চ্যালেঞ্জ। তিনি কোথায় ভাবছিলেন ভাঙড়ে গিয়ে নওশাদ সিদ্দিকীকে চ্যালেঞ্জ ছুড়বেন, তার বদলে তার এলাকায় এসে যদি বড় পীরজাদা প্রার্থী হয়ে যান, তাহলে তো তিনি ঘর রাখবেন না ওই চ্যালেঞ্জ সামলাবেন বা চ্যালেঞ্জ ছুড়বেন, তার তো উভয় সংকট হয়ে যাবে। তাই ভোটের আগে ভাগেই প্রস্তুতিটা সেরে রাখতে চাইছেন হয়তো শওকত আর তার দলবল। বাকিরা হয়তো একটু এগিয়ে, মানে নেতা যা ভাবেন, পারিষদবর্গ তো সবসময় চিরকালই একটু এগিয়ে ভাবেন। তাই জন্য ওই কর্মী সভার থেকে তারাই আগ বাড়িয়ে যুদ্ধ জয়ের ফর্মুলাটা এখনই শিখিয়ে দিচ্ছেন সবাইকে। যারা এই বহিরাগতরা আছে, আমি বলছি কোদালের পথ কাটুন। যে এসে বহিরাগতরা এসে বলবে আমাদের ভোটটা দেন, সেই কোদালের মার দিয়ে দিয়ে একজোড়া ছাড়ুন, আস্তে আস্তে মানে প্রভাবিত চলে যাবে। তাই বলছি, এখন থেকে আমাদের বুথ কমিটি যা আছে, আমাদের অঞ্চল কমিটি যা আছে, আপনারাই তো আমাদের ভোটের কারিগর, কারণ আপনাদেরই ভোটটা করতে হবে। কোদাল দিয়ে ভূত ঝাড়তে বলছেন আর কি, মানে বহিরাগত ভাগানোর নিদান। এবার এ তো গেল এক ধরনের সৌজন্য, মানে বিরোধীদের প্রতি শাসকের সৌজন্য বলুন, আপ্যায়ন বলুন। বহিরাগতদের তো আপ্যায়নই করা হয়, তো এইভাবেই আপ্যায়ন করা হবে, দাওয়াইও বলতে পারে। কিন্তু মুশকিলটা কি জানেন তো, এই দাওয়াই তো সব রোগের একই রকম। এক্ষেত্রে যদি আপ্যায়ন করার প্রয়োজনটা নিজের দলের লোককে করতে হয়, তাহলে আপ্যায়নের ধরন তো বদলাতে পারে না। একটা সময় জানেন তো, এটা আপনাদের মজার গল্প বলি একটু। এই যে বিভিন্ন খেলোয়াড় আছেন না, তারা বা ফিল্ম স্টার, এরা যখন বিভিন্ন জায়গায় যান, প্রচুর অনুরোধ আসে,
অমুক জায়গায় যেতে হবে, একটু ফিতে কাটতে হবে, অমুক জায়গায় আমাদের একটা অনুষ্ঠান আছে ছোট্ট, একবার 5 মিনিটের জন্য আসবেন, বা পুজোর সময় একটু পুজোর উদ্বোধনে তো যেতেই হবে। এগুলো আপনারা জানেন, এগুলো হবে। তো সেই সময় সবাই তো মুখ ফুটে দেখুন টাকা চাই, এত টাকা চাই, ন্যাচারালি অনেকেই একটা সাম্মানিক নেন, এটা তো সবাই জানেন, এটার মধ্যে নতুনত্ব কিছু নেই, লুকোনোরও কিছু নেই। কিন্তু এই সাম্মানিকটা মুখ ফুটে আমার এত টাকা চাই, এটা চাই, অনেকেই বলে দেন, অনেকে তো বলতে পারেন না। তাই জন্য তারা একটু সৌজন্যের খাতিরে, মানে সৌজন্যের মোড়কে আর কি ব্যাপারটা করে। আমাদের পরিচিত এরকম একজন করতেন, তিনি বলতেন ব্যবহারটা কীরকম বলুন তো, মানে কোথাও যাবেন তিনি, তাকে প্রধান অতিথি করে নিয়ে যাবেন বা ধরুন তাকে দিয়ে ফিতে কাটাবেন, তা তার প্রশ্ন থাকতো ব্যবহারটা ভালো হবে তো, মানে ব্যবহারটা কীরকম হবে বলুন তো, মানে টাকার পরিমাণটা কীরকম হবে, টাকাটা তো রাখতেই হবে, টাকার পরিমাণটা কীরকম হবে। তো এই ক্ষেত্রেও বিষয়টা এক, সৌজন্য বা ব্যবহার সেটা অন্য দলের জন্য যদি এরকম থাকে, তাহলে নিজের দলের লোককেও যদি কোথাও বহিরাগত বলে মনে হয় বা প্রতিপক্ষ বলে মনে হয়, ব্যবহারটা তো একই রকম হয়ে যেতে পারে। অন্তত এই আভাসটাই তো পাওয়া গেছে এক তৃণমূল বিধায়কের ভাইরাল ভিডিওয়। নিজের দলের সাংসদ তথা জেলা সভাপতির বিরুদ্ধে যে ভাষায় কথা বলছেন তৃণমূল বিধায়ক, তাই তো কোনো আগল নেই। ভাষা এতটাই শোনার অযোগ্য, কানে আঙুল দিতে হয়। টেলিভিশনে অবশ্য সুবিধা আছে, অত কান টান আপনাদের যাতে আঙুল দিতে না হয়, ওই জন্য আমরা বিপ বিপ করে দিই, একটা করে বিপ হবে আর বুঝবেন এটা কিছু সুন্দর ব্যবহার হলো আর কি, মৌখিক ব্যবহার। তো বাংলা ভাষার অবমাননা নিয়ে দেখুন গত কয়েকদিন ধরেই তৃণমূল তো এমনিতে খুব সরব, নিজেরাই এর নাম দিয়েছে ভাষা আন্দোলন। এবার তাদের বিধায়কদের মুখের ভাষা নিয়ে বিরোধীরা কটাক্ষ করতে চান্স পেয়ে গেছেন, কেউ ছাড়ছেন না, বলছেন এটা কি তাহলে তৃণমূলের ভাষা আন্দোলন? ভাষার এই হিংস্রতাটা কোথা থেকে আসে জানেন তো? রাজনীতি নয়, খেলাটা যখন পুরোপুরি স্বার্থ আর ক্ষমতার হয়ে যায়, সেই সমীকরণের এক চুল এদিক ওদিক যদি হয়ে যায়, নেতারা সবাই হিংস্র হয়ে ওঠেন, তাদের নোকদাঁত বেরিয়ে পড়ে। তখন আপনি শাসক শিবিরেই থাকুন বা বিরোধী, কিছুতেই কিছু ফারাক হয় না। ওরকম প্রেসিডেন্ট তো মেলা আছে দেশে, প্রেসিডেন্ট ওরকম তো মেলা আছে, খলিলুর রহমান প্রেসিডেন্ট, ওরকম যুব প্রেসিডেন্ট, ছাত্র প্রেসিডেন্ট, মেলা প্রেসিডেন্ট। প্রেসিডেন্টের কি দাম আছে? প্রেসিডেন্ট লজ্জা করা উচিত তুমি জেলা সভাপতি, আর টিকিট চেয়ে দিল মমতা ব্যানার্জি দিবে, মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, বিশৃঙ্খলা তৈরি করছো। প্রথম জনের ভাষা এতটাই শোনার অযোগ্য যে প্রায় প্রতি শব্দে বিপ দিতে হয়, আর দ্বিতীয় জন অবশ্য মুখের ভাষা কোনোভাবে সামলেছেন, কিন্তু নিশানায়কে তা স্পষ্ট করে দিয়েছেন। নবগ্রামের দুবারের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডল বা ফারাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। মুর্শিদাবাদের রাজনীতিতে তৃণমূল বিধায়করা খুঁজে নিয়েছেন মীর জাফরকে। জঙ্গিপুরের সাংসদ তথা সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমানকে লক্ষ্য করে একের পর এক তীর ছুটছেন তারা। কানাই মণ্ডলের ভাইরাল ভিডিও ঘিরে মুর্শিদাবাদের রাজনীতিতে প্রশ্নটা জোরালো হয়েছে, এটা কি নবাবগড়ের সেম সাইট? তবে এই ভিডিও নিয়ে খলিলুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার জবাব মেলেনি। যদিও নবগ্রামের তৃণমূল বিধায়কের দাবি এই কণ্ঠস্বর তাঁর নয়। কানাইয়ের ইঙ্গিতপূর্ণ মন্তব্য কারসাজিতে যুক্ত দলেরই একাংশ। দলে তো চায়, অনেকে অনেক পদ চায়, অনেকে অনেক সুযোগ চায়, সেই সুযোগগুলো থেকে যখন বঞ্চিত হয় তখন তারা এরকম চক্র কিছু খুঁজে বেড়ায়, যারা আমার ভাবমূর্তি নষ্ট, মানে পার্টির ভাবমূর্তি। ভাইরাল ভিডিও ঘিরে জলঘোলা হতে নানা রকম যুক্তি কানাইয়ের। বিজেপি নেতা সজল ঘোষ, যাঁর পোস্ট ঘিরে মুর্শিদাবাদের রাজনীতি তোলপাড়, তিনি শাসক দলের আকচাকচি নিয়ে বেশ চাঁচাছোলা। কংগ্রেসও সুযোগ ছাড়ছে না। এটা যদি একটা এমএলএর ভাষা হয়, নির্লজ্জ, এদেরকে ঘৃণা ছাড়া এদের জন্য কিছুই নেই বলার মতো। তৃণমূলের কাছ থেকে তৃণমূলের নেতারা বাজে ব্যবহার করবে, বাজে ভাষা প্রয়োগ করবে, অসংলগ্ন কথাবার্তা বলবে, এগুলো হওয়াটাই স্বাভাবিক। 2022 থেকে তৃণমূলের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি খলিলুর রহমান। এই সাংগঠনিক জেলায় চেয়ারম্যান বা অন্য পদাধিকারীরা বারবার বদল হলেও খলিলুরের চেয়ার নড়েনি। দুবারের সাংসদ তথা ব্যবসায়ী খলিলুরের হাতে 9টি বিধানসভা, তার মধ্যে নবগ্রাম, ফারাক্কা এবং সুতির বিধায়ক বারবার জেলা সভাপতির বিরুদ্ধে মুখ খুলেছেন।
বিতর্ক থেকে খলিলুর বারবার দূরে থাকার চেষ্টা করলেও তার বিরুদ্ধে দলেই ক্রমশ চড়ছে বিরোধী সুর। 26-এ কি তার ফল ভুগবে শাসক দল? কে গালাগাল করলেন? নবগ্রামের তৃণমূল বিধায়ক। বিধায়ক ছাড়াও তার আরেকটা পরিচয় কি? তৃণমূল নেতা। এবার যিনি তৃণমূল তিনি তৃণমূলের সৈনিক। এবার সৈন্য মানে কি? যোদ্ধা। আর যোদ্ধারা যা করেন বুক চিতিয়েই করেন, তাই বিধায়কও বুক চিতিয়েই গালাগাল করেছেন। কিন্তু তারপরে যেটা করলেন সেটা আবার ওই ভাগ্যিস, শুনলে আপনাদের মনে হবে ভাগ্যিস ওই এআই ছিল। মানে রাজনীতিতে এআই কিভাবে প্রবেশ করে গেছে ওই আলবেনিয়া নিয়ে আপনারা ভাবছিলেন তো, একদম খোদ বাংলায় কীভাবে ঢুকে গেছে দেখুন। এই বিধায়কও বললেন এটা আসলে তার গলার স্বর নয়। মানে গলার স্বর বদল টদল করে মুখে কথা বসিয়ে দেওয়া, সেটা তো এআই এর কারসাজি। মানে এক্ষেত্রে তিনিও এআইকে টেনে নিয়ে আসছেন। এবার দেখুন কত সর্বনাশী ব্যাপার হতে পারে এআই। মানে বিধায়কের কথা যদি সত্যি হয় তাহলে এটা এআই করেছে, তিনি এআই এর ওপর দোষ চাপাচ্ছেন। এবং সেটা কি করেছেন সেক্ষেত্রেও আবার তিনি ইঙ্গিত করে দিচ্ছেন তারই প্রতিপক্ষ হিসেবে সংসদের দিকে। কিন্তু এবার উল্টো দিক থেকে দেখুন, সেটা যদি না হয়ে থাকে তাহলেও বলার জন্য বা বলে ওটা এআই এটা বলে দোষ চাপানোর লোকটাও তো ঢুকে পড়েছে। মানে এআই তো অ্যাটলিস্ট ওই ছাই ফেলতে ভাঙা কুলোর মতো সব কিছুতে ঢুকে পড়ছে, এড়াতে পারবেন? সে যাই হোক, তো যাই আক্রমণ যেভাবেই আক্রমণ, প্রথম আক্রমণটা করুন বা দ্বিতীয় আক্রমণটা, কাকে করছেন আক্রমণ? তৃণমূল হওয়ার সুবাদে খলিলুর রহমানও তো যোদ্ধা, বরং আরও শক্তিশালী যোদ্ধা। কেন? কারণ জঙ্গিপুর ঐতিহাসিকভাবেই যোদ্ধাদের ভূমি। খলিলুর রহমান সেখানকারই সাংসদ। এবার যোদ্ধা খলিলুর কবে কখন যুদ্ধে নামবে সেটার জন্য আমরা বসে আছি। যুদ্ধে যে নামবেন সেটা তো একটা আভাস মিলেই গেছে। দেখুন, জং মানে যুদ্ধ, জঙ্গি মানে যোদ্ধা, যেরকম টাইপেরই হোক। এবার জঙ্গি শব্দের উৎস ফার্সি। মোগল আমলে মুর্শিদাবাদ ছিল রাজধানী, আর জঙ্গিপুর ছিল সব থেকে বড় সেনা ছাউনি। এককালে সব থেকে বড় সেনা ছাউনি, সেটা কি বর্তমানে সব থেকে বড় দুর্নীতির আখড়া? এবার এটা আমরা কিন্তু বলছি না, এই প্রশ্নটা তুলেছেন আরেক যোদ্ধা, জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মানে বুঝতে পারছেন, একের পর এক অভিযোগ, তীর ছোড়াছুড়ি চলছে, কামান দাগা চলছে, এবং সেগুলো চাপে পড়লে কে কতটা এআই এর ওপর চাপাবেন জানি না, কিন্তু চলছে যে এটা তো বাস্তব। এবং সবাই তার মানে মোটামুটি যুদ্ধে রয়েছেন। একটা কথা মনে হচ্ছিল জানেন তো, হঠাৎ করে মনে হলো, মানে ট্রাম্প যদি একবার জানতে পারে না যে জঙ্গিপুরে এরকম একটা জঙ্গি পরিস্থিতি, চারপাশে যুদ্ধ চলছে, তাহলে এটা জঙ্গিপুরে চলে আসে, আবার একটা যুদ্ধ থামিয়ে দেওয়ার একটা কৃতিত্ব পাবে, আর বলবে এবার তো নোবেলটা দাও। চিন্তাটা ওখানে। তবে তৃণমূল বিধায়ক জাকির হোসেনের চিন্তাটা অন্য জায়গায়। তার চিন্তায় কাটমানি। আবাসের ঘরে কেউ কাটমানি চাইলে তাকে বেঁধে রাখার নিদান দিয়েছেন, কিন্তু কাটমানিটা চাইছে কারা? জাকির হোসেন স্পষ্ট বলছেন যে দুর্নীতি করছে জঙ্গিপুর পুরসভা। এবার কেলেঙ্কারি কাণ্ড দেখলেন, এক বিধায়কের তোপ দলের সাংসদের দিকে, আরেক বিধায়কের তোপ দলের অধীনে থাকা পুরসভার দিকে। এরকম যুদ্ধটা কীরকম বারবার শিফট হয়ে যাচ্ছে দেখছেন। ছিল দুর্নীতির বিরুদ্ধে লড়াই, হয়ে গেল ঘরের বিরুদ্ধে লড়াই। নিজের ঘরকেই দুর্নীতির আতুর ঘর বলে দিয়েছেন জাকির। কারণ ওই বললাম, জঙ্গিপুর পুরসভাটা আসলে তৃণমূলেরই হাতে। সুতরাং মুশকিলটা ওই জায়গা হয়ে গেছে। ওই যে এবার কেউ না কেউ আবার বলে বসবেন এর থেকে তো এআই মন্ত্রীই ভালো, কারণ ওখানেও তো আলবেনিয়াতেও তো ওই এআই মন্ত্রী করা হয়েছে কাটমানি ঠেকাতে। এখানেও তো দেখা যাচ্ছে তার মানে সব থেকে বড় সমস্যা ওই কাটমানি, মানে সেটা পুরসভা হোক বা যাই হোক। ফলে এখানে না ওই এআই এর দাবি উঠে যায়। পুরসভায় বিগত 14 মাস থেকে আমি লড়ছি যে দুর্নীতির বিরুদ্ধে। আবাস যোজনা
ড্রেন, রাস্তা নিম্নমানের হচ্ছে, কন্ট্রাক্টরেরও দোষী, কাউন্সিলর দোষী, চেয়ারম্যানও দোষী। কেউই দলের আপনারা আসে না। তাই আমি সকল জঙ্গিপুরবাসীকে অনুরোধ করব, যারা গরিব মানুষ আছে আপনারা কেউ ভাড়াবেন না। এসডিওকে কমপ্লেন করুন, মুখ্যমন্ত্রীকে কমপ্লেন করুন, আমাকে কমপ্লেন করুন। কেউ একটা টাকা দেবেন না বাড়ির জন্য। চাইতে গেলে ওকে ধরে বেঁধে রাখুন, আমি তার ব্যবস্থা নেব, পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে। মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী প্রচুর হারে টাকা দিচ্ছে, কিন্তু এখানে এসে সমস্ত মিস হয়ে মানুষ ভুগছে। দেখুন, নর্মাল কোর্সে আমরা কি বোঝাই যে এই যে কথাটা বললেন এর মধ্যে দিয়ে প্রমাণ হয়ে গেল যে কেউ এসে টাকা চাইছে, কেউ এসে দুর্নীতি করছে, কেউ ওই মুখ্যমন্ত্রী এত টাকা দিচ্ছেন সেই টাকাটা সাধারণ মানুষ, গরিব মানুষের কাছে পৌঁছতে দিচ্ছে না, উন্নয়ন হতে দিচ্ছে না। তাহলে তারা দলেরই লোক, দলেরই কেউ করছে। এটা আপনাদের বুঝিয়ে বলতে হয়, অ্যানালিসিস করতে হয়। তো এরকমই দাঁড়ায় ডিডাকশান করলে, কিন্তু এক্ষেত্রে কোনো ডিডাকশানের ব্যাপার নেই। দেখলেন তো, জাকির হোসেন একদম স্পষ্ট বলে দিচ্ছেন কারা করছেন, কেন করছেন। এরপর আমার মনে হয় না ট্রাম্প এখানে আসবেন, কারণ ট্রাম্পের হিসেবটা যুদ্ধ নিয়ে, উনি যুদ্ধে ইন্টারেস্টেড, কিন্তু এ তো গৃহযুদ্ধটা বোধ হয় নোবেলের ওই কন্ডিশন বা সিলেবাসের মধ্যে পড়ে না মনে হচ্ছে, যদ্দূর জানেন তো। আসবেন না তাহলে, সে নিশ্চিন্ত বাঁচা গেল। দেখুন, জঙ্গিপুরের বিধায়ক বলছেন জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যান চোর, মানে চোরটা সরাসরি না বললেও দুর্নীতিবাজ বলেই দিয়েছেন। ইংরেজিতে একটা কথা আছে না, লাইক লেটিং দ্য ফক্স গার্ড হেন হাউস, সোজা বাংলায় বিড়ালকে মাছ পাহারার দায়িত্ব দেওয়া। এক্ষেত্রে ইংরেজিতে যেটা বলে ওরা মুরগির খামারের পাহারায় শিয়াল। দেখুন, পুরসভার দায়িত্ব কি ছিল? সরকারের উন্নয়ন প্রকল্পগুলোকে জনগণের কাছে পৌঁছে দেওয়া। ওই যেটা বললেন মুখ্যমন্ত্রী এত টাকা পাঠাচ্ছেন, সেই উন্নয়নের ভাগ পুরসভাই খেয়ে নিচ্ছে, এটাই তো বললেন। এবার বিধায়ক যখন বলছেন সেটা কিন্তু ফেলে দেওয়া যায় না। এবং বিধায়ক বলছেন মানে বিষয়টা এত জটিল, এত জোরদার যে সেটাকে থামাতে তাকে যুদ্ধে নামতে হচ্ছে। যুদ্ধে তো কেউ এমনি নামে না, প্রতিপক্ষ শক্তিশালী হলে তবেই না যুদ্ধ করতে নামতে হয়, না তো ছোটোখাটো অভিযানেই তো পুরো গল্পটা হয়ে যায়। দেখুন, প্রতিপক্ষ তাহলে আসলে কে? জোরদার প্রতিপক্ষ তো বুঝলাম, আসলে কে? দুর্নীতি নাকি তৃণমূল, মানে তার দল? এটা একটু গুলিয়ে যাচ্ছে, এই আর কি। অবশ্য গুলিয়ে যাওয়াটা তো দোষের নয়, পুরসভারও তো গুলিয়ে গেছে। কোনটা সরকারি জমি আর কোনটা বাজেয়াপ্ত করা জমি জঙ্গিপুর পুরসভাও গুলিয়ে ফেলেছে বোধহয়। নাহলে আদালতের নির্দেশে বাজেয়াপ্ত হয় রোজ ভ্যালির জমিকে পুরসভা নিজের সম্পত্তি ভাবছে কী করে? কি অভিযোগ জানেন? রোজ ভ্যালির মতো ওই চিটফান্ড সংস্থার জমি চুপচাপ বেদখল করে নিয়েছে জঙ্গিপুর পুরসভা। ওই বাসুদেবপুর মৌজায় দীর্ঘদিন ধরে 13 শতক জায়গা ফাঁকা রয়েছে। জমিটা রোজ ভ্যালির নামে ছিল। এবার হাইকোর্ট এখন তো এই সমস্ত ব্যাপারে বিভিন্ন এদের স্থাবর অস্থাবর যা সম্পত্তি যেখানে করেছে সেগুলোকে বাজেয়াপ্ত করে সেগুলোকে বিক্রি বাট্টা করে যে গরিব মানুষেরা ওখানে টাকা জমা রেখেছিল তাদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছে। মানে সেই প্রক্রিয়াটা চলছে বিভিন্নভাবে। হাইকোর্ট এই জমিটাও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিল, কমিটি গঠন করেছিল একটা, এবং তাদের ওপর দায়িত্ব দেওয়া ছিল যে এটাকে বিক্রি বাট্টা করে তারপর এই টাকাগুলো আদালতে দিলে আদালত টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। এবার এই বিক্রি করতে গিয়েই তো তাদের কমিটির চক্ষু চড়ক গাছ। রোজ ভ্যালির বাজেয়াপ্ত করা জমিতেই পুরসভা জলের ট্যাঙ্ক বানাচ্ছে। এবার দেখুন, এটা কিন্তু একটা জটিল আবার একটা বিষয়। মানুষের টাকা ফেরানোর জন্য ওই জমি বাজেয়াপ্ত করে বিক্রি করে টাকা তোলার কথা, তারপর সেটা থেকে টাকা ফেরানো হবে, এরকমই তো ব্যাপার। আবার দেখুন, জলের ট্যাঙ্ক মানে হচ্ছে উন্নয়নটা কাদের জন্য? সাধারণ মানুষের জন্য। মানে সাধারণ মানুষের স্বার্থ বনাম সাধারণ মানুষের স্বার্থ। উন্নয়ন কি হিসেব নিকেশ করে হয় এটা তো কেউ বলতেই পারেন। যেখানে ফাঁকা জায়গা সেখানেই উন্নয়ন, মানে কত বড় উন্নয়নের একটা পরিকাঠামো বা মানসিকতা এটাও কেউ বলতে পারেন। কিন্তু তা বলে চিটফান্ডের জমিতে? চিটফান্ডকে সম্পত্তি ভেবে বসলে সেটা তো আলাদা কথা, ওটা তো 2014 আগে হতো, এখন তো 2025। হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের কমিটি এই জন্য কড়া চিঠি দিয়েছে পুরসভাকে, 2 দিনের মধ্যে নির্মাণটা ভাঙতে বলেছে।
মুশকিল হচ্ছে কি জানেন, চেয়ারম্যান বলেছেন তিনি জানতেন এটা সরকারি জমি। এবার চিটফান্ডের জমি মানেই সরকারি জমি, এটা যদি কেউ জেনে বসে থাকেন, তাও পুরসভার চেয়ারম্যান, তাহলে তো কেলেঙ্কারি কাণ্ড। আমরা শুধু এটুকুনি বুঝতে পারছি উনি ভাঙবেন তবু মচকাবেন না, মানে এন্ড অফ দ্য ডে, দিনের শেষে এই না হলে যোদ্ধা। এবং আমি পারমিশন দিয়েছি আমার জায়গা, আমার পৌরসভার জায়গা যেটা আছে সেটা আমি হাইকোর্টে কাগজ দিয়েছি। আমি আমার স্টাফকে নিয়ে, ইঞ্জিনিয়ারকে নিয়ে, ইউনিসারকে নিয়ে এটা বসে দেখেছি আমার জায়গাতেই হচ্ছে, ওনাদের জায়গা পড়ছে। আমি এর আগেও বলেছি কি ওনাদের যদি জায়গা থাকে আমি তৃণমূলের তো কাজই এটা, তৃণমূলের তো সব কথা বলছে কিনা যেগুলো সরকারি জায়গা বা কোনো যে জায়গার মালিক নাই, সবই তো তৃণমূলের জায়গা বলছে। আচ্ছা, বাই চান্স যদি, মানে আমি এই মুর্শিদাবাদের এই কংগ্রেসি নেতাদের কথাটা তো শুনে ভাবছিলাম, বাই চান্স যদি এই 2026-এর আগে একবার ওপরতলার হুকুমে কংগ্রেস আর তৃণমূলের মধ্যে একটা জোট তৈরি হয়ে যায়, তখন এরা কি বলবেন? জটিল ব্যাপার, কিন্তু ওটা ওনারা জানেন, এটা আপনার আমার মাথা ঘামালেও চলবে। আমরা দেখেছি ওই একবার এদিক একবার ওদিক করার পর রাজনৈতিক নেতারা কি সুন্দর নিজেদের বক্তব্য বদলে ফেলেন। এরাও পারবেন, এরা জানেন কি বলতে হয়, স্টাইল জানা আছে। আর না হলে তো এআই আছে, এআইতে দিলে এআইও ঠিক জেনে যাবে, কারণ ওই এআই তো পুরনো যারা যা বলেছেন সেগুলো ঘেঁটেই মাপঝোঁক করে প্লাস মাইনাস করে কিছু একটা বানায়, নতুন বানায়, কিন্তু পুরনো মালকেই নতুনভাবে দেয়। সুতরাং এক্ষেত্রে তাদের কিছু না কিছু এরা বেরিয়ে যাবে, তা থাক। কিন্তু দেখুন এই গোটা বিষয়টায় এটা তো ঘটনা, একটা দুর্নীতির অভিযোগ, সেটা একই সঙ্গে হাইকোর্টের নিযুক্ত কমিটিও যেরকম তুলছে, ঠিক তেমনি ওই বিধায়কও তুলছেন, এড়িয়ে যাওয়া যাচ্ছে না। কিন্তু এতে তো খারাপ লাগার জায়গা আছে, তাই না? বিশেষ করে যদি নিজের দলের ভেতর থেকে এরকম অভিযোগ ওঠে। তবে ঠিক আছে, জঙ্গিপুর পুরসভার এ ব্যাপারে খারাপ লাগার কোনো কারণ নেই, কারণ তারা একা নন, তাদের মতোই আরও 16টা পুরসভার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতির রকম ফের আছে তাদের কাছে, যেরকম বিভিন্ন রকম ওই বললেন শুনলেন জাকির হোসেন, কিন্তু এক্ষেত্রে এই 16টা পুরসভার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ বছরখানেক হতে চলল। মনে আছে আপনাদের, জবের থেকে এই টানাপোড়েন শুরু হয়েছে, ওই পুরসভাগুলোতে নিয়োগ দুর্নীতি ধরা পড়েছে, অয়নশীলরা ধরা পড়েছিলেন, বিরাট হইচই হয়েছিল। দোষ প্রমাণ আর শাস্তি না, সে দুটো এখনো হয়নি, ওটা বাকি রয়েই গেছে। সিবিআই মাঝে মধ্যে যায়, মাঝে মধ্যে আসে, কিন্তু কাজের কাজ কিছু হয় না। এই একই জিনিস তো আমরা ওই তিলোত্তমা কাণ্ডেও দেখেছিলাম। তখন তো মানুষজন প্রশ্ন তুলেছিল আর কবে, আর এবার আদালত প্রশ্ন করেছে আর কবে। সুপ্রিম কোর্ট 3 মাসের একদম ডেডলাইন দিয়ে দিয়েছে, আর কোনো মানে সময় বেঁধে না দিলে যে এই সমস্ত তদন্তগুলো কোনোদিন শেষ হবে না, এটা বোধহয় কোর্ট বুঝতে পারছে। ওই জন্য 3 মাসের ডেডলাইন, একদম নির্দিষ্ট সময়সীমা সিবিআইকে বলে দিয়েছে, এর মধ্যে তদন্ত শেষ করতেই হবে। আর তারপরেই আরেক জায়গায় নড়াচড়া শুরু হয়ে গেছে। কি শোনা যাচ্ছে জানেন? বরানগর, কামারহাটি, টিটাগড়, হালিশহর, কাঁচরাপাড়ার মতো বিভিন্ন পুরসভায় ফাইল গোছানোর কাজ শুরু হয়ে গেছে। এবার দেখুন, এইটা থেকে একটা জিনিস আপনারা ধরতে পারেন, যে তারা ধরেছেন যে সুপ্রিম কোর্ট যখন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েইছেন, এবার সিবিআইকে আবার তোড়জোড় করে মাঠে নামতে হবে, তাড়াতাড়ি কাজটা শেষ করার চেষ্টা করতে হবে। কাজ শেষ করা মানে আবার তারা আসবে, আবার কাগজপত্র দেখতে চাইবে। তো আগে ভাগে ফাইল টাইলগুলো গুছিয়ে তারা রেডি করছেন, যে ওই আবার তখন হুড়ুমতাল করার কোনো মানে হয় না। সব হাতের কাছে থাকলে যা চাইবেন, এটা চাই এই নিন, এটা চাই এই নিন, দিয়ে দিলেন। এটা তো সঠিক একটা প্রক্রিয়া, এটা বেশ কর্পোরেট একটা স্টাইল, আগের থেকে বুঝে নিয়ে ব্যাপারটার জন্য প্রস্তুত হয়ে থাকা, এরকমই তো হওয়ার কথা। কিন্তু মুশকিল হচ্ছে বিরোধীরা বলছে ওটা ফাইল গোছানো চলছে না, সরানো চলছে। এটা দেখুন, এতদিন কেউ যে ওইগুলো ফেলে রেখে দিয়েছিলেন যে কখন কোর্ট বলবেন, কবে সিবিআই আসবে সেটা জানবো, তারপর সরাবো, এই যুক্তিগুলো না বিরোধীদের সবসময় মেনে নেওয়া যায় না। কিন্তু মুশকিল হচ্ছে এরা এরকমই বলেন, আমরাও আপনাদের শোনাই। তবে এই সমস্ত একটা ভিত্তি আছে অবশ্য, একদম ভিত্তিহীন
এরকমও বলা যায় না, কারণ এই অভিযোগ আগেও উঠেছিল। প্রমাণ লোপাট ব্যাপারটা আজকে সত্যি কথা বলুন তো আপনার আমার কাছে নতুন কিছু? প্রমাণ লোপাটের অভিযোগ তো অহরহ উঠছে বিভিন্ন ক্ষেত্রে এবং ভ্যারাইটিস ওয়েতে, বিভিন্নভাবে। কেউ মোবাইল ছুটছেন, কেউ পাঁচিল টপকাচ্ছেন, কত কিছু হচ্ছে। আবার কেউ কেউ টাকার পাহাড়কে বেওয়ারিশ বলে দিচ্ছেন। বুকে কতটা পাথর চেপে বলতে হয় বলুন তো, ওই পরিমাণ টাকার পাহাড় ওটা আমার নয়, বলতে পারবেন আপনি? ওই পরিমাণ টাকা থাকলে আপনার আমার মতো সাধারণ মধ্যবিত্ত তো এমনি দুশ্চিন্তা হার্ট ফেল করে মরে যাব। আর বাই এনি চান্স যদি টাকাটা কেউ যদি বলে না তোমায় টাকা দিলাম, তারপর যদি বলতে হয় যে না এই টাকাটা না আমার না, পারবেন আপনি? আগে কিন্তু সেও তো দেখলাম আমরা, মানে প্রমাণের থেকে দূরত্ব সৃষ্টি করার চেষ্টা বিবিধভাবে সবাই চালিয়ে যাচ্ছে। অবশ্য দেখুন, সিবিআই বলতে পারে সমস্ত প্রমাণ লোপাট টোপাট করে কিছু হবে না, ওই সমস্ত অভিযোগ যত থাক আমরা যেটা প্রমাণ করা দ্রুত প্রমাণ করে দেবো। এই যেরকম তিলোত্তমা কাণ্ডে করেছি, কত অভিযোগ উঠেছিল এই প্রমাণ লোপাট ওই প্রমাণ লোপাট, আমরা ঠিক ওই তিলোত্তমার ধর্ষণকারী আর খুনিকে ধরে আদালতের সামনে এনে বলে দিয়েছি এই করেছে। কাজে প্রমাণ লোপাট করলেই যে তদন্তে কিছু প্রমাণিত হবে না তেমনটা নয়। এরা জোর গলায় তারা বলতে পারে, তারা বলবেন, আদালত শুনবে, আদালত বুঝবে, আমরা দেখব। দেখো, দুর্নীতির বিরুদ্ধে আমরা শুধু বুঝতে পেরেছি যুদ্ধ বা যুদ্ধ খেলা যেরকমই দেখুন আর কি, সেটা যেরকম চলবে তেমনি নিত্য নতুন স্টাইলে দুর্নীতিও চলবে। দুটো ওই প্যারালাল লাইনের মতো, রেল লাইনের মতো, নতুন বসে না বিভিন্ন রেল লাইন, ওরকম দুটো লাইন কোনো দিন একে অন্যের গায়ে এসে পড়ে না, মাঝখানের ফাঁকটা থেকেই যায়। এটাও সেরকম ব্যাপার। এই মালদার রতুয়া সেটা প্রমাণ করে দিয়েছে। রতুয়ায় কী হয়েছে জানেন, বলি, খুব ইন্টারেস্টিং, ভীষণ মজা লাগছিল। ওই এআই যা বলছেন না, এইগুলো প্রত্যেকটাই দিনের শেষে তো ডিজিটাল কারসাজি না, হ্যাঁ সেই রকম দেখা যাচ্ছে। রতুয়ায় মানে দেখুন, বার্ধক্য ভাতা পাওয়ার নিয়মটা কি, 60 বছরের পর তো, তারপর আপনাদের বুড়ো বলে ধরতে হবে এবং তারপর বার্ধক্য ভাতা দেওয়া হবে। কিন্তু রতুয়ায় বোধহয় বার্ধক্য একটু তাড়াতাড়ি আসে। সেখানে এমন সব লোক বার্ধক্য ভাতা পেয়েছেন যাদের 60 বছর হয়নি। এটা হচ্ছে প্রথম বিষয়। সুতরাং ধরতে হবে রতুয়ার জন্য বার্ধক্যের বয়সকাল একটু অন্যরকম। দ্বিতীয়ত, ওখানে পুরুষদের অ্যাকাউন্টে বিধবা ভাতা ঢোকে। ভাবছেন তো এসব নিয়ে নাড়াঘাটা করার কোনো মানে আছে? পাচ্ছে তো সাধারণ মানুষ, যেভাবেই পাক না, হ্যাঁ, কেউ পাবে আর কেউ পাবে না, ওটাও হবে না, এটা কোনো মানে তো হয় না। এরকম তো উদাহরণ রয়েছে, এটা অতীতেও আছে, আমাদের পুরাণেও আছে। সে যে পৌরাণিক রাজা যজাতি, তিনি তো শুক্রাচার্যের অভিশাপে অকাল বার্ধক্যগ্রস্ত হয়েছিলেন। তারপর শেষে তিনি নিজের ছেলে পুরুর সঙ্গে যৌবন বিনিময় করে নিয়েছিলেন, এক্সচেঞ্জ আর কি, তখনও ছিল এক্সচেঞ্জ। তো এই পুরুর থেকেই পুরুবংশ, যে বংশে কৌরব পাণ্ডবরা জন্মেছিলেন। তার মানে সে যুগে বয়স, যৌবন এ সমস্ত এক্সচেঞ্জ করার এটা প্রথা ছিল। এখন যদি বার্ধক্য ভাতা পেতে কেউ কারুর সাথে বয়স এক্সচেঞ্জ করেন, যদি সময়ের আগেই বুড়ো হয়ে যান, অথবা কেউ যদি নিজেদের লিঙ্গ বদলে বিধবা সেজে যান, তাতে অসুবিধে কি? সবই তো এক্সচেঞ্জের খেলা, দোষের কি আছে? এর বদলেও এটা তো ভালো, সবই সাধারণ মানুষের মধ্যে যাচ্ছে, এ তো আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য। কিন্তু মুশকিলটা অন্য জায়গায় হয়েছে। এ সমস্ত করে যাদের খাতায় এই নামগুলো ব্যবহার করা হয়েছে, মানে যারা কম বয়সে বুড়িয়েছেন বা যারা হয়তো লিঙ্গ বদলে বিধবা হয়ে গেছেন, তাদের খাতায় কলমে টাকাটা পেয়েছেন, আসলে পাননি, বুঝলেন না তো? তাদের নামে যে অ্যাকাউন্টটায় এই টাকাগুলো ঢুকেছে, সে অ্যাকাউন্টগুলো আদৌ তাদের নয়, ভুয়ো অ্যাকাউন্ট। আর সেই ভুয়ো অ্যাকাউন্টে টাকাটা ঢোকার পরেই আবার সেখান থেকে পুরো ভ্যানিশ। মানে বুঝতে পারছেন মানুষকে কিভাবে ব্যবহার করা হচ্ছে, বোকা বানানো হচ্ছে? সবই তো ডিজিটাল কারসাজি। ওই রেশন দুর্নীতিতে শুনেছিলাম ভুয়ো অ্যাকাউন্টে টাকা যেত, তারপর সেগুলো ট্রান্সফার হয়ে যেত ওই বাকি বুড়দের কাছে।
সেই অভিযোগিত করেছিল ইডি সিবিআই। শোনা যাচ্ছে আধার সংশোধনের নামে জাকির নামে এক যুবক গোটা ঘটনাটা ঘটাচ্ছে, ঘটিয়েছে মাস্টার মাইন্ড। আমরা শুধু একটা কথা ভাবছি, এই সব কিছু তো সবারই আছে। এআই যেরকম রয়েছে, ডিজিটাল ফ্রড যেরকম রয়েছে, তেমন তো ডিজিটাল সিকিউরিটিও আছে, মানে নিরাপত্তা ব্যবস্থা, ডিজিটাল নজরদারিও রয়েছে। সরকারি টাকা এইভাবে নয়ছয় হচ্ছে, সরকারের কেউ এতদিনও কিচ্ছু টের পায়নি। আমার বয়স 67-68 বছর বয়স, আমার আজও বৃদ্ধ ভাতার হয়নি। 36 বছর, 38 বছর, 35 বছর বয়সের ওদের করে দিচ্ছে। জাকির এখানে অনলাইনে কাজ করে, বুঝতে পারলেন কি না? কাউরি ধরলেন আধার কার্ড কোনো নাম টাম কারেকশন করার জন্য, মানে ভুল টুল করার জন্য সংশোধন করে। আর যারা মূর্খ আছে তাদের তো জানে না কিছু, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ওটিপি নিয়ে কিন্তু ফেক অ্যাকাউন্ট করে নেয়। ফেক অ্যাকাউন্ট করলে কার বৃদ্ধ ভাতার, লক্ষ্মী ভাণ্ডার, আবিজাবি কোনো কিছু, মানে বড় নেতা থেকে বড় ওপর মহল পর্যন্ত ওইগুলো কানেকশন করে। 36 বছর বয়স, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, বার্ধক্য ভাতা। সেই টাকা আমার ফোনপে থেকে তুলে নিয়েছে 40,000, 1,000 করে 40 মাস। এটা কি করছে? এটা জাকির শরীফ। দেখুন, এবার সেই অভিযোগ সত্যি না মিথ্যে এটা পুলিশের বুঝে নেওয়ার বিষয়, তারা বুঝবে। আসলে কি জানেন, এই যে দুর্নীতির বিভিন্ন রকম ফের না, এগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যে এগুলো নিয়ে আমরা বৃথা মাথা ঘামাচ্ছি, জানেন তো, কোনো মানে হয় না। মানে ধরুন, আমাদের এখানে বেশ কিছু একটা ড্রাগের বিরাট চক্র ধরা পড়েছে। এয়ারপোর্ট থেকে 3 জন ধরা পড়েছে, তারপর তাদের ধরে বাংলার বিভিন্ন জায়গা থেকে, শহরের বিভিন্ন জায়গা থেকে আরও 5 জন ধরা পড়েছে, সব মিলিয়ে 8 জন। এবং দেখা গেছে যে এই ড্রাগ চক্রটা সে ব্যাংকক থেকে শুরু করে ভিয়েতনাম হয়ে এবং রাজ্যের বিভিন্ন জায়গা এবং ভিন রাজ্যেও তাদের ডালপালা ছড়ানো। আমাদের যারা এই ব্যাপারগুলো তদন্ত করে থাকেন, ডিআরআই, তারা গোটা ব্যাপারটাকে দেখছেন। এই অবধি তো আমরা বুঝলাম, কিন্তু দেখুন, এটার ক্ষেত্রেও ভেবে দেখছিলাম, সত্যি তো খুব বড় চক্র। এই ড্রাগের নেশাটা যেভাবে সর্বনাশা বলে আমাদের চারপাশে মনে হচ্ছে, আমরা রেড়ে করছি, আবার অথচ বহু জায়গায় এই নেশা ভাঙ করাটা, বহু দেশে তো আবার তারা কোথাও গিয়ে আইন সিদ্ধও করে দিয়েছে। আবার আরেকটা জিনিস আছে, ধরুন আমাদের এখানে বেটিং টেটিং যেগুলো থাকে, খেলাধুলোর ক্ষেত্রে বহু বেটিং হয়, আপনারা জানেন, ক্রিকেট ফিকেট এরকম জায়গায়, তো এই বেটিং আমাদের দেশে নিষিদ্ধ। আবার দেখুন ইংল্যান্ডে, সেখানে বেটিংটা আইন সিদ্ধ, সবাই নিশ্চিন্তে বসে বেটিং করে, দর লাগায় খেলার ফলাফল হ্যান ত্যানের ওপর। সেখানে আবার পুরো ব্যাপারটা খোল্লা। এবার তারা বলে যে এগুলো তো হবেই, লুকিয়ে চুরি হোক, যেভাবেই হোক, তার থেকে এটাতে সরকারি কোষাগারে কিছু টাকা আসে, সেটাই তো সব থেকে ভালো। সেই টাকা আবার মানুষের সুবিধার জন্য, মানুষের উন্নয়নের জন্য খরচ করা যায়, এটাই তো আসল। এইভাবেই তারা দেখেন ব্যাপারটা। এবার কে কিভাবে দেখবেন সেটা তার দৃষ্টিভঙ্গি, তাদের সেখানকার পরিস্থিতি, তাদের সেখানকার চিন্তাভাবনার উপর নির্ভর করে, এটা তো পরিষ্কার। ফলে দুর্নীতিটাকে কিভাবে দেখব সেটাও একটা ভেবে নেওয়ার সময় এসছে। এত রকম দুর্নীতি চারপাশে, এত ভ্যারাইটি, এবং যেখানে হাত দিচ্ছেন সেখানেই। তাহলে এটা আপনাদের ধরে নিতে হবে যে যেটাকে বইপত্রে, খাতায় কলমে দুর্নীতি বলে আমরা এটা ভুরুটা কুচকাই, আসলে সেটা বাংলার সিলেবাসে ওটা একটা ইনক্লুডেড বিষয়, ঢুকে পড়েছে। ওটাকে দেখে ওরকমভাবে মানে দূর এরকম করবেন। এবার অতীতে ছিল, বর্তমানে নেই, বর্তমানে ছিল, অতীতে নেই, এই সমস্ত রাজনৈতিক চাপার উত্তর চলবে, ওগুলো ভুলে যান। এটা শুধু বুঝতে পারছি, নীতি নৈতিকতার সিলেবাসে ওই দুর্নীতিকে ঢুকিয়ে নেওয়ার সময় এসে গেছে। যেমন সিলেবাস তেমন পরীক্ষা। দেখুন, গত 10 বছরের সিলেবাস বদলায়নি, প্রচুর বদলেছে। হ্যাঁ, যারা 10 বছর আগে পড়েছিলেন আজকে দেখবেন পড়েছিলেন এক, এখন পরীক্ষায় আসে আর এক। অবশ্য যেটা পড়েছিলেন, যেটা পড়ে পাশ করেছিলেন, সেটা যে বদলে গেছে, এখন অন্যরকম হবে, এটা জেনেও তো কাউকে পরীক্ষায় বসতে হচ্ছে বাধ্যতামূলকভাবে। ওই চাকরিহারাদের কথা বলছি। গত রোববারের পর কাল আরেকটা পরীক্ষা, এসএসসির একাদশ দ্বাদশ। শূন্যপদ কত? 12,514। চাকরিহারা কত? 26,000। পরীক্ষা দিচ্ছেন কত?
46,000। এবার এর মধ্যে কজন ন্যায্য চাকরিহারা, কজন অবৈধ চাকরিহারা, এটা তো অন্য কথা। এটা যে জানা যায়নি বা জানতে চায়নি কেউ, এই বিভ্রান্তির জন্যই এতজনের চাকরি গেছে, এগুলো সব জেনে আপনারা বুঝে গেছেন, এগুলো আর বলার কোনো মানে হয় না। এখন বলা উচিত এর মধ্যে কতজন বহিরাগত, বুঝতে পারলেন না তো? গত পরীক্ষার সময় এই বিষয়টা সামনে এসেছিল। এসএসসি জানিয়েছিল অন্তত 10% পরীক্ষার্থী ভিন রাজ্য থেকে এসেছিলেন। এবার সংখ্যাটা কত? দেখুন, সংখ্যাটা যতই হোক, সরকার যে এটাকে ওয়েলকাম করবে এটা তো শিক্ষামন্ত্রী বলে দিয়েছেন। আসল ব্যাপারটা কি? কারণ যত তারা দেখাতে চাইবেন ভিন রাজ্য থেকে এখানে পরীক্ষা দিতে আসছেন, তত তাদের দুটো সুবিধে। এক, এ রাজ্য থেকে ভিন রাজ্যে পরিযায়ীরা যায় বলে যে খোঁটা দেওয়া হয়, ভিন রাজ্য থেকে মানুষজন এখানে আসছে বললে পরিষ্কার করে দেখিয়ে দেওয়া যাবে যে দেখেছো, আসলে এটাই নিয়ম, এখান থেকে যাওয়ার মধ্যে অন্যায় কিছু নেই, ওই রাজ্য থেকেও তো এখানে আসছে। এবার বলো ওরা তো অনেক তোমাদের শাসিত রাজ্য থেকেও আসছে, এবার বলো ওরা পরিযায়ী, ওই রাজ্য থেকে কোনো সুযোগ সুবিধা নেই বলে পরিযায়ীরা আসছে। এটা হচ্ছে নিজেদের একটা ডিফেন্স। আর দ্বিতীয়ত, এ রাজ্যের পরীক্ষা ব্যবস্থাটা কত সুন্দর, কত সুষ্ঠু, এই ভরসাটা আছে বলেই তো অন্য রাজ্য থেকে মানুষজন এ রাজ্যে আসে। তারা জানেন তাদের রাজ্যে দুর্নীতি হয়, এ রাজ্যে কোনো দুর্নীতি হয় না, এখানে ন্যায্যভাবে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাকরি পাওয়া যাবে, এই ভরসাতেই তো ওরা ওই রাজ্য থেকে এ রাজ্যে আসছেন। এটা সার্টিফিকেট। আমরা কি এই বাইরের রাজ্য থেকে আসা ছেলে মেয়েদের অপমান করব? বাইরে থেকে যে এসএসসি যারা পরীক্ষা দিতে আসছে তাদের কি আমরা হিন্দি বলছে বলে তারা করব? আমরা করব না। আমাদের সব ভাষাকে আমরা ভারতের সংবিধানকে মান্যতা দিয়ে, ভারতের যে সংঘীয় ধাঁচা, যে ফেডারেল স্ট্রাকচার, তাকে মান্যতা দিয়ে আমরা তাদের বলবো আপনারা আসুন, আপনার পরীক্ষা দিন। একটা জিনিস বুঝতে পারলেন তো, ওই শওকত মোল্লার সঙ্গী সাথীরা বহিরাগতদের জন্য যে ধরনের আপ্যায়নের ব্যবস্থা করবেন বলে ঠিক করেছেন, সেটা কিন্তু এ রাজ্যের নিয়ম না, সংস্কৃতি নয়। সেটা দেখলেন শিক্ষামন্ত্রীর কথাতেই পরিষ্কার, ওই দাওয়াইটা অন্তত এক্ষেত্রে বহিরাগতদের দেওয়া হবে না, এক যাত্রায় পৃথক ফল হবে। তো যাই হোক, পরীক্ষায় ভিড় হবে এটা বুঝলাম, ভিড় তো পুজোতেও হবে, কিন্তু যেখানে ভিড় সেখানেই তো রাজনীতি থাকে। তাহলে রাজনীতি কি পুজোতে থাকবে না? দেখুন, যেখানে ভিড় সেখানে রাজনীতি, যেখানে রাজনীতি সেখানে, ভাবছেন তো আবার দুর্নীতি বলবো? একদম না, আমি দুর্নীতির কথা বলছি না, বললাম না সিলেবাস, মাথায় রাখবেন ওটা। এরপর কিন্তু দুর্নীতিবাজরা অবরোধ অনুসরণে বসে যাবে, বলবে আমাদের দুর্নীতিবাজ বলা চলবে না, ব্যাপারটার মধ্যে একটা হেয় করার ব্যাপার আছে, এটা এখন চলবে। এক্ষেত্রে চাঁদাবাজি বলতে পারি। দেখুন, এটা না খুব অস্বস্তিকর, সরকারকে হেয় করার জন্য এত রকম কাজকর্ম, এত সব শক্তি, অশুভ শক্তি, তারা সবাই মিলে উঠে পড়ে লেগেছেন না, দেখে খুব খারাপ লাগছে জানেন তো। এই যে সরকার এত কষ্টের মধ্যে 1,10,000 টাকা করে এই পুজো কমিটিগুলোকে অনুদান দিল, কেন দিল? এতে তো কষ্ট না হয় পুজোটাকে করতে, আর সুষ্ঠুভাবে পুজো করা যায়। কিন্তু এরপরেও এদের পোষায় না, মানে এই জন্যই সরকার বলতেই পারে যতই দাও পোষায় আর না। এত পায়, এত পাওয়ার পরেও এরা পাওয়ার দেখায়, মানে শক্তি দেখায়। আর পুজো মানেই তো, দুর্গা মানেই তো শক্তি, শক্তি ছাড়া আর কী দেখাবে? শক্তি দেখতেই তো সবাই লাইন করে যায়। তো যাই হোক, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। এক্ষেত্রে চাঁদার নামে শক্তি প্রদর্শন চলছে, আর তাতে মার খেয়ে যাচ্ছেন শাসক দলের লোকজনই। তপসিয়ায় মার খেয়েছেন এক ব্যবসায়ী, তিনি কি অভিযোগ করেছেন জানেন? 10,000 টাকা চাঁদা চাওয়া হয়েছিল, দিতে পারেননি, তাই জন্য মার। এবার যাকে মারা হয়েছে তিনি দাবি করছেন তিনিও তৃণমূল, আর মেরেছে যে সেও তৃণমূল। কে যেন বলছিল ওই টাকা মানুষকে অন্ধ করে দেয়, মনে হচ্ছে তাই, জানেন তো এক্ষেত্রে তাই হয়েছে। ওই চাঁদা আদায়ের সময়, মানে টাকা আদায়ের সময় অন্ধ হয়ে গেছে লোকজন, সেই জন্য খেয়ালই থাকে না কাকে মারছেন। নিজেদের লোকজনকে যে মেরে ফেলছেন সেটা হয়তো খেয়াল থাকে না।
তবে মারের ব্যাপারটা সেটা আবার ভ্যারাইটি আছে। মালদাহে আমরা আরেক রকম মার দেখেছি, একদম এমন মেরেছে, মানে এটা পকেট মারা বলুন বা কপাল মারা বলুন, একদম পথে বসিয়ে রেখে দিয়ে চলে গেছে। সরকারি প্রাইজ পাওয়া 5টা বড় বড় পুজো কমিটি বেবাক ঠকে গেছে। বলে না নেপোয়ে মারে দই, এটা হচ্ছে সেরকম ব্যাপার। সরকার টাকা পয়সা দিয়েছিল, তারাও হয়তো জোগাড় টোগাড় করেছিলেন, মাঝখান থেকে অন্যজন নিয়ে চলে গেছে। একটা নতুনত্ব আছে কিন্তু ব্যাপারটার মধ্যে। এতদিন ধরে আমরা ওই জামতারা গ্যাং, নাইজেরিয়া গ্যাং, হ্যান ত্যান গ্যাংয়ের কথা শুনছিলাম প্রতি মুহূর্তে। আমি সেদিন দেখছিলাম পুলিশও রেগুলার আজকাল রিল টিল করে সতর্ক করছে, এরকম যদি ফোন করে কেউ আপনাকে বলে যে আপনার নামে এরকম অভিযোগ আছে, খবরদার সেগুলো শুনবেন না। এগুলো এরকম বিভিন্ন ধরনের ভাবে আমাদের ঠকানোর জন্য ঠকানোর জাল পাতা আছে ভুবনে। কিন্তু এইভাবে পুজো কমিটিকে ঠকানো, এটা আমরা অতীতে কখনো দেখিনি। কীভাবে ঠকিয়েছে জানেন? এসেছে কলকাতার এক বড় ডেকোরেটার্স বলে, ইদানিং তো সব ওই থিম নিয়ে বিরাট কাণ্ড কারখানা হয়, থিমের ভীষণ কম্পিটিশান থাকে জানেন তো সবাই। ওই জন্য যাতে থিম ফাঁস না হয়ে যায়, এই কলকাতায় দেখবেন তারা মানে সব কি পরিমাণ রাগঢাক গুড়গুড় একটা সিক্রেসি মেনটেন করা হয়, যাতে নইলে আবার থিম কপি হয়ে যাবে। তা ওখানেও তাই হয়েছে। তারা কলকাতার থেকে ডেকোরেটার্স নিয়ে গেছিলেন। এবার যিনি এসছিলেন তিনি এক জায়গায় না, আরও 5টা পুজো কমিটিতে, বিভিন্ন পুজো কমিটিতে আলাদা আলাদা নামে সেখানে গিয়ে তিনি কিন্তু কাজ নিয়েছিলেন। বিভিন্ন ডেকোরেটার্সের নাম করেছেন বিভিন্ন জায়গায় গিয়ে, মানে আলাদা লোককে কাজ দিয়েছেন ভেবে। এবং জেলাতে কলকাতার ডেকোরেটার্সকে নিয়ে এসে পুজো করছি, একটা ব্যাপার আছে। বাট কী হলো, পরের রোববার মহালয়া, আর এখন ওই ডেকোরেটার্স তার কর্মী সবাই কিছু ওই বাঁশ-টাস বাঁধার পর টাকা পয়সা সব কিছু নিয়ে বেবা খাওয়া, কারোর খোঁজ পাওয়া যাচ্ছে না, ফোন বন্ধ, যেখানে ছিলেন সেখানে কেউ নেই, ঠিকানা দেখছেন এখন সব। যখন যারা যারা পথে বসেছেন এখন তো তারা সবাই সর্বহারা, তো দুনিয়ার সর্বহারার তো এক হওয়াই নিয়ম। তা তারা যখন 5টা পুজো কমিটি এক হয়েছেন, তখন তারা দেখতে পাচ্ছেন যে একই লোক তাদের কাছে গেছেন এবং প্রত্যেকের কাছে গিয়ে নতুন নতুন ঠিকানার কথা বলেছেন। মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঠিকানা দিয়েছেন তিনি, কোথাও বেহালা, কোথাও যাদবপুর, কোথাও গড়িয়া। মানে বুঝতে পারছেন, এইভাবে টাকা মারা, পুজো কমিটির টাকা মারাটা, এটাই এবার পুজোর নতুন থিম বলতে পারে। সাইকেলের দোকানে 3000 আর অটো পার্টসের দোকানে 1000, 4000। তো আমরা ওটাকে এগ্রি করেছি যে টাকাটা এক্ষুনি দিতে হবে আর 10,000 টাকা দিতে হবে। আর 4,000 টাকা তো কাটা হয়েছে, তো 10,000 টাকা কেন না, 6,000 টাকা তোমাকে আলাদা দিতে হবে। এই এক কথা দু কথা দিয়ে হঠাৎ দেখলাম পুরো মব আমার ওপরে চড়াও হয়ে গেল। যারা ডেকোরেটরের সঙ্গে কন্ট্যাক্ট করেছিল তাদের থিমের প্যান্ডেলের বিষয়ে, তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে এখন উনি নিরুদ্দেশ। উৎসব যেন ঘোর কলি, কোথাও পুজোর নামে চাঁদার জুলুম, আর কোথাও প্রতারকদের খপ্পরে খোদ পুজো উদ্যোক্তারাই। তার জল গড়ালো নবান্ন পর্যন্ত। মালদার 5 বড় দুর্গাপুজোর উদ্যোক্তা অভিযোগ, তাদের থিম পুজোর জন্য মণ্ডপের বায়না পকেটে পুড়ে যেন হাওয়ায় উবে গেছেন বেহালার একটি ডেকোরেটর সংস্থার মালিক। ওর নাম হচ্ছে সুদীপ্ত পাল, বেহালা, আর ওর আইডেন্টি কার্ডে লেখা আছে আদর্শ নগর নাকি এরকম ঠিকানা আছে। 5.5 লক্ষ টাকার মতো পেমেন্টও হয়। হঠাৎ করে দেখছি 10 তারিখে থেকে টোটালটা ব্ল্যাক আউট। বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব ও হিমালয় সংঘ, ইংরেজবাজারের এই 5 ক্লাবই থিম পুজোর জন্য পরিচিত। বিশ্ব বাংলা পুরস্কারও পেয়েছে। পুজোর যখন আর 2 সপ্তাহ বাকি, তার আগে মণ্ডপটা ঠিক মতো বাঁধা যাবে কিনা সেটা ভেবেই রাতের ঘুম উড়েছে উদ্যোক্তাদের। পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে ছিল, প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমার 5 লাখ, মানে আমার লেবারে 1 লাখ টাকা নিয়েছে, আমার যে বাটাম দিয়েছে তাকে টাকা না দিয়ে চলে গেছে, আর আমাদের নিয়ে মোটামুটি 5, আমাদের 5, 10, 11, 13, 14 লাখ টাকা।
চাঞ্চল্যকর বিষয়, মূল অভিযুক্ত সুদীপ্ত পাল এবং যারা তার ডেকোরেটর সংস্থার কর্মী বলে পরিচয় দিয়ে স্থানীয় একটি হোটেলে উঠেছিল, সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। যে ফোন নম্বর দেওয়া হয়েছিল তাও বন্ধ। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট ক্লাব ও মালদার পুজো উদ্যোক্তাদের সংগঠনের তরফে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে ইংরেজবাজার থানায়। কি বলবেন একে? প্রতারণা না প্রতারণায় অভিনবত্ব? দেখুন, গত 1.5 দশকে বাংলায় রাজনীতি আর দুর্নীতি কিন্তু আমাদের সব নতুন নতুন শব্দ শিখিয়েছে। যেমন 2021-এ একটা নতুন শব্দবন্ধ শিখেছি আমরা, খেলা হবে। ওটা আসলে কোড ওয়ার্ড বলেও ধরতে পারেন। মানে রাজনীতি আসলে অনেক খেলাকে যে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে এসছে, সেটা একটা কমন কোড ওয়ার্ড। বাংলায় স্লোগান হয়ে গেছে সেটা, খেলা হবে। আর গোটা ভারতে প্রশ্ন উঠছে, খেলা কেন হবে? কি মজা বলুন তো, কি বৈপরীত্য। এখানে তৃণমূল, ওখানে বিজেপি, একদম সেরকম ব্যাপার। কাল দুবাইয়ে এশিয়া কাপের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। ক্রিকেটের সেই পুরনো ক্রেজ হয়তো আর নেই। সবাই ওই ভারত পাকিস্তান ম্যাচ থাকলে আজকাল আর উত্তেজনায় ভোগেন না, কারণ আগে লড়াইটা ছিল শুধু খেলার মাঠে। অপারেশন সিঁদুরের সময় থেকে তো আমরা সত্যিকারের লড়াই দেখে ফেলেছি। আসল উত্তেজনা কি সেটা আমরা বুঝে গেছি। ফলে ওই এপাশ থেকে মিসাইল আর ড্রোনের বোলিং, আর সেটাকে আটকানোর জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাটিং, এটা লোকের কাছে অনেক ইন্টারেস্টিং হয়তো লাগছে এখন ওই ব্যাট বলের লড়াইয়ের থেকে। কিন্তু দেখুন, একটা জায়গা তো আছে, দেশবাসীর আবেগ উত্তেজনা ওই পহেলগাম গণহত্যার অপারেশন সিঁদুরের পর থেকে ভিন্ন খাতে তো বইছে, এটা তো বুঝতে পারছি। সেই জন্যই তো প্রশ্ন উঠছে যে এই রকম পরিস্থিতিতে পাকিস্তানের সাথে ভারত কেন ক্রিকেট খেলবে? ক্রিকেট ভদ্রলোকের খেলা, জঙ্গি রাষ্ট্রের সাথে ক্রিকেট কী করে খেলবে? ক্রিকেট মানে জঙ্গি রাষ্ট্রের লোকজনকে বা জঙ্গি রাষ্ট্রকে, তাকে কি সভ্য দেশে স্বীকৃতি দেওয়া হয়ে যাবে না যদি তাদের সাথে খেলাটা হয়? মানে বিরোধীরা এই প্রশ্নটাই তুলেছেন, কারণ তারা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন যে প্রধানমন্ত্রী বলেছিলেন রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না, তাই সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রেখেছে ভারত। তাহলে রক্তপাত আর ক্রিকেট আবেগ একসঙ্গে কি করে হবে? ভারত আর পাকিস্তানের সম্পর্কের মধ্যে, তার মানে বুঝতে পারছেন, কাশ্মীর যেমন আছে, ক্রিকেটও রয়েছে। বহুবার ক্রিকেটকে কূটনীতির অঙ্গ হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজনৈতিক উত্তেজনার কারণে 1962 থেকে 1977 পর্যন্ত দুদেশের মধ্যে ক্রিকেট ম্যাচ হয়নি। 1971-এ পাকিস্তানকে দুটুকরো করার পর দীর্ঘদিন ক্রিকেট বন্ধ ছিল। 1978 সালে ভারত পাকিস্তান সফর করেছিল, সেটা ছিল কপিল দেবের আত্মপ্রকাশের সিরিজ। 1999-এ কার্গিল যুদ্ধের পর কিন্তু আবার মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছিল। তারপর আবার 2003-এ যখন সৌরভ গাঙ্গুলি টিম নিয়ে গেছিলেন, টেস্ট ওয়ানডে সিরিজ জিতে ফিরেছিলেন, তখন শুরু হয়েছিল। আমি ওই সময় পাকিস্তানে গেছি, দেখেছি যে সেই সময় ভারতীয় ক্রিকেটারদের কিন্তু রাষ্ট্রদূতের সম্মান দেওয়া হয়েছে। সবার মধ্যে খেলার মাঠের জায়গাটা একটু অন্যরকম ছিল, এটা অস্বীকার করে দেখার কোনো জায়গা নেই। কিন্তু তখন সদ্য তো এই যুদ্ধটা ছিল না, পেহেলগাঁওয়ের মতো ঘটনা তো ছিল না। এই দুটোর পর যেটুকুনি সম্পর্কে সৌজন্য ছিল, এখন তো সেটা নেই। ফলে ওই দেশের প্রতি এক পেশে উদারতা দেখানো সম্ভব কি না, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন বসে গেছে। মানে বুঝতে পারছেন, পাকিস্তান এখন এমন একটা নাম যেখানে ওই খেলা রাজনীতির বাইরে থাকা উচিত, এই যুক্তিটা, মানে এই ভদ্রলোকী যুক্তিটা যাদের ক্ষেত্রে খাটানো নিয়ে বেশ সংশয় অন্তত গোটা দেশের মধ্যেই রয়েছে। आपका जमीर जिंदा क्यों नहीं है? किस सूरत से आप पाकिस्तान से क्रिकेट मैच खेलेंगे जब हम पानी नहीं दे रहे हैं? 80% पानी पाकिस्तान का हम रोक रहे हैं। ये कहकर के पानी और खून नहीं बहेगा, आप क्रिकेट मैच खेलेंगे? मैडम, मेरा जमीर तो गवारा नहीं करता कि मैं उस मैच को देखूंगा। বাদল অধিবেশনে লোকসভায় গর্জে উঠেছিলেন মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। এশিয়া কাপের নির্ঘণ্ট প্রকাশের পর থেকেই বিতর্কের কেন্দ্রে ভারত পাক ম্যাচ। জঙ্গি রাষ্ট্রের সঙ্গে কেন ক্রিকেট খেলবে ভারত? প্রশ্নটা নাগরিক সমাজ থেকে বিরোধী শিবির সকলের। एशिया क्रिकेट काउंसिल जो हेड कर रहे हैं, उन्होंने लगातार
आसिम मुनीर की बातों का समर्थन करते हुए हमारे देश के खिलाफ बोला है। पाकिस्तान के जो क्रिकेटर्स हैं लगातार जब ऑपरेशन सिंदूर जारी था उसके बाद भी ऑपरेशन सिंदूर का मजाक बनाते हुए अपने इंस्टाग्राम स्टोरीज पर पाए गए। वो लगातार अपने देश के आतंकवादियों के साथ खड़े पाए गए और इतने आपत्तिजनक उन्होंने इमेजेस डाले थे हमारी जो महिलाएं हैं जिनके परिवार उजड़े हैं। और जब प्रधानमंत्री नरेंद्र मोदी जी ने लोकसभा में आकर ये कहा था कि ऑपरेशन सिंदूर इज ऑन गोइंग, तो उसके चलते किस आधार पर बीसीसीआई को ये परमिशन दी गई है कि मैच खेलें? নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ম্যাচ নিয়ে ব্যঙ্গচিত্র পোস্ট করেছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। এই ব্যঙ্গচিত্র এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। বিরোধী শিবির প্রশ্ন তুলছে, প্রধানমন্ত্রী যদি পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত রাখতে পারেন, যদি দ্বিপাক্ষিক আস্থাবর্ধক কর্মসূচি ঠান্ডা ঘরে পাঠানো হতে পারে, তাহলে ক্রিকেট মাঠে পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বীর মর্যাদা দেওয়া হচ্ছে কেন? ক্রিকেট তো ভদ্রলোকের খেলা, আর পাকিস্তান জঙ্গি রাষ্ট্র। अगर खून और पानी साथ में नहीं बह सकता तो क्रिकेट और खून कैसे बह सकता है साथ में? जंग और क्रिकेट, खेल और जंग एक साथ कैसे खेले जा सकते हैं? तो ये तो सब बकवास है। इन्होंने देशभक्ति का व्यापार किया है। देशभक्ति का व्यापार, सिर्फ पैसा चाहिए। Around maybe a month back there was a film of Diljit Dosanjh, Sardaji 3. It was banned in India because there was a Pakistani actress. But we can play cricket because of Amit Shah's son. Jay Shah had said. ইতিমধ্যে ম্যাচ বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, যদিও সুপ্রিম কোর্ট দুবাইয়ে অনুষ্ঠেয় আন্তর্জাতিক ম্যাচ নিয়ে রুলিং দেয়নি। কেন্দ্রীয় সরকারের ঘোষিত নীতি হলো পাকিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত, তবে বহুদলীয় টুর্নামেন্ট বা আইসিসি ইভেন্টে পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হওয়ার পরিস্থিতি হলে তা নিয়ে জলঘোলা করা হবে না। मल्टीनेशनल टूर्नामेंट जहां पर एसीसी या आईसीसी करवाती है, वहां पे किसी भी देश के लिए मजबूरी या जरूरी हो जाता है भाग लेना। अगर वो नहीं लेंगे तो टूर्नामेंट से बाहर हो जाएंगे, उस मैच को छोड़ना पड़ेगा। तो वैसे दूसरी टीम को उसके पॉइंट्स भी मिल जाएंगे, लेकिन बायलैटरल टूर्नामेंट भारत पाकिस्तान के साथ नहीं खेलता। I think the government has clarified its position when it comes to bilaterals. We are not going to play against Pakistan, but when you have such ACC trophy or ICC trophy, we will have to participate in that. This game is part of a tournament. It's not part of a bilateral series between the two countries. If this is a start and things can move in a positive trajectory from there, nothing like it. More often, very often, sport becomes a victim to politics. কিন্তু বৈশরণ ভ্যালিতে যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের এই যুক্তি গেলানো যাবে? কানপুরের ঐশ্বন্যা দ্বিবেদী প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন ক্রিকেট নিয়ামক সংস্থাকে। बीसीसीआई की इमोशंस मुझे लगता है ही नहीं उन 26 परिवार की तरफ। इन सब की शहादत आपके लिए कोई मत वैल्यू नहीं रखती, शायद इसलिए क्योंकि आपके घर से कोई नहीं गया। बीसीसीआई के जितने भी लोग हैं उनकी फैमिली से कोई नहीं गया, इसलिए कोई नहीं बोल रहा, शायद इसलिए कोई रिएक्शन नहीं दे रहा। दूसरी चीज, ये क्रिकेटर्स हमारे कहाँ सो रहे हैं? आप स्टैंड लो ना। बीसीसीआई की टीम मत थोड़ी ना है कि आपके ऊपर बंदूक रख के आपको गेम खिलवा देगी। आप स्टैंड लीजिए अपने देश के लिए। এই প্রশ্ন করা নাড়ছে দুবাইয়ে ভারতীয় ক্রিকেটের ড্রেসিং রুমেও। খেলা ভুলে এখন অস্বস্তিকর প্রশ্নের জবাব দিতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। Honestly, मुझे नहीं लगता once we are here to play, I think players are focused on playing cricket. বুঝতে পারছেন কালকের ম্যাচটা নিয়ে একটা টান উত্তেজনা আছে, টেনশন আছে, কিন্তু সেটা ম্যাচের ফলাফল নিয়ে ততটা নয় যতটা রাজনৈতিক। মানে ওই খেলা হবে এই স্লোগানটাকে সত্যি করে ম্যাচটা সত্যি একটা খেলা হয়ে দাঁড়িয়েছে, তবে সেটা রাজনীতির খেলা। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH